এবারে আমরা স্টেশনারি পয়েন্ট বা চরম বিন্দুর ব্যাপারে জানব। স্টেশনারি পয়েন্ট বা চরম বিন্দু কাকে বলে? যেই পয়েন্টে একটা সার্টেন মোমেন্টের জন্য একটা বিন্দু থেমে যায়। মানে ধরো আমি যদি বলি এই বিন্দুটা, এটা হলো একটা চরম বিন্দু বা স্টেশনারি পয়েন্ট। এইটা কেমন বিন্দু? এইটা হলো ম্যাক্সিমাম বিন্দু। ম্যাক্সিমাম বিন্দুতে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0 হবে এবং ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ারের ভ্যালুটা লেস দেন 0 হবে। আর এইটাও আরও একটা চরম বিন্দু এবং এইটা হলো সর্বনিম্ন বিন্দু। সর্বনিম্ন বা মিনিমাম বিন্দু। মিনিমাম বিন্দুতে কী হবে? ডিওয়াই ডিএক্স 0 হবে এবং ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ারের ভ্যালুটা গ্রেটার দেন 0 হবে। সো তোমাকে এই প্রশ্নে জিজ্ঞেস করা হলো যে ওয়াই ইকুয়ালটা একটা ফাংশন দেওয়া আছে, এর চরম বিন্দুগুলো নির্ণয় করো এবং তাদের প্রকৃতি নির্ণয় করো, অর্থাৎ চরম বিন্দুগুলো কোন কোন পয়েন্টে হবে এবং তাদের নেচার, অর্থাৎ সেটা ম্যাক্সিমাম নাকি মিনিমাম সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। ওয়াই দেওয়া আছে, তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে? 2x কিউব। এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে 3x স্কোয়ার মাইনাস 15 ইন্টু এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x প্লাস 36 ইন্টু এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 মাইনাস 10কে ডিফারেন্সিয়েট করলে 0, অর্থাৎ ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা চলে আসছে 6x স্কোয়ার মাইনাস 30x প্লাস 36। এরপর চরম বিন্দুতে ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা কত হয়? ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা হয় 0। তার মানে 6x স্কোয়ার মাইনাস 30x প্লাস 36 ইকুয়াল টু 0। 6 কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। পরের লাইন লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। মিডল টার্ম ব্রেক করলে x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। এক্সের দুটো ভ্যালু চলে আসে, একটা 2 একটা 3। এখন এক্সের ভ্যালু 2 বা 3 হলে আমি একটা চরম বিন্দু পাবো, ভালো কথা। কিন্তু সেই চরম বিন্দুটা ম্যাক্সিমাম নাকি মিনিমাম সেই প্রকৃতি নেওয়ার জন্য আমার আরও একটা জিনিস দরকার, সেটা হলো ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু 6 ইন্টু এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x মাইনাস 30, অর্থাৎ 12x মাইনাস 30। এটা হলো আমার ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ারের ভ্যালু। এক্সের ভ্যালু 2 আর 3 হলে কি পাবো আমরা? চরম বিন্দু পাবো। এক্স ইকুয়াল টু 2 হলে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার এর ভ্যালুটা আমরা জানার চেষ্টা করি, সেটা কত? 12x মাইনাস 30। 12x মাইনাস 30 যেটা কিনা চলে আসে মাইনাস 6 লেস দেন 0। লেস দেন 0 হইলে কি হয়? ম্যাক্সিমাম বা সর্বোচ্চ বিন্দু। তাহলে সর্বোচ্চ বিন্দু এক্সের ভ্যালু 2 আর ওয়াইয়ের ভ্যালুটা কত সেটাও আমাদের বের করা দরকার। যখন এক্সের ভ্যালু 2 হবে তখন ওয়াইয়ের ভ্যালু কত হবে? এই জায়গাটায় 2 বসিয়ে দাও। 2 ইন্টু 2 কিউব মাইনাস 15 ইন্টু 2 স্কোয়ার প্লাস 36 ইন্টু 2 মাইনাস 10। পুরোটা ক্যালকুলেট করলে কত চলে আসে দেখো তো? ইকুয়ালস টু 18। তাহলে আমাদের সর্বোচ্চ বিন্দুটা হবে 2,18। এবার অ্যাট এক্স ইকুয়াল টু 3। এক্স ইকুয়াল টু 2তে যদি সর্বোচ্চ বিন্দু হয় তাহলে এক্স ইকুয়াল টু 3তে সর্বনিম্ন বিন্দু হবে, এটাই স্বাভাবিক। তো আমরা তারপরে এক্সপেরিমেন্টালি দেখি যে এক্স ইকুয়াল টু 3তে কীভাবে সর্বনিম্ন বিন্দু আসে। ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু 12 ইন্টু 3 মাইনাস 30। কারণটা কি? ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ভ্যালু ছিল 12x মাইনাস 30। এটা ক্যালকুলেট করলে চলে আসে প্লাস 6, যেটা গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 হইলে কি হয়? সর্বনিম্ন বিন্দু হয় বা মিনিমাম পয়েন্ট হয়। লেস দেন 0 হইলে ম্যাক্সিমাম, গ্রেটার দেন 0 হইলে মিনিমাম। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। তো এক্স ইকুয়াল টু 3তে ওয়াইয়ের ভ্যালুটা কত? ওয়াই ইকুয়াল টু 2 ইন্টু এক্স কিউব মাইনাস 15 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 36 ইন্টু এক্স মাইনাস 10। পুরোটা ক্যালকুলেট করলে কত চলে আসে? 17। অর্থাৎ এই ক্ষেত্রে সর্বনিম্ন বিন্দু আসে 3,17। অর্থাৎ এই গ্রাফটা দেখতে কেমন হবে? 2তে একটা সর্বোচ্চ বিন্দু এবং 3তে একটা সর্বনিম্ন বিন্দু। অর্থাৎ গ্রাফটা দেখতে হবে এরকম, সর্বোচ্চ বিন্দু হবে 2,18-এ আর সর্বনিম্ন বিন্দু হবে 3,17-এ। তারপর এদিক থেকে উঠে যাবে, আবার এই দিক দিয়েও কার্ভটা নেমে যাবে। এটাই ছিল আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দু থেকে একটা এক্সাম্পল। এবারে আমরা ডিফারেন্সিয়েশনের কতগুলো ব্যবহারিক প্রয়োগ দেখব, অ্যাপ্লিকেশন দেখব। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে একটা গোলকের ব্যাসার্ধের বৃদ্ধির হার আর তার পৃষ্ঠতল বা সারফেস এরিয়ার যে বৃদ্ধির হার, এই দুইটা যদি সমান হয় তাহলে ওই গোলকের ব্যাসার্ধ কত? এই প্রশ্নটা 2013 সালে বুয়েটের অ্যাডমিশন টেস্টে এসেছিল। সো একটা গোলক বা একটা স্ফিয়ার,
তার ব্যাসার্ধ যদি আমি আর হিসেবে ধরে নিই, তার সারফেস এরিয়া এটাকে এ লিখলে কত হয় সেটা 4πr², এটা তোমরা সকলেই জানো। তাহলে আমরা কি লিখব, DADR ইকুয়াল টু, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে 4π ইন্টু 2r অর্থাৎ 8πr। DADR এটাকে আমরা লিখতে পারি DADT ডিভাইডেড বাই DRDT, এটা তো লিখতেই পারি, ইকুয়াল টু 8πr। এখন বলা হয়েছে যে তার ব্যাসার্ধ বৃদ্ধির হার DRDT এবং তার পৃষ্ঠতল ক্ষেত্রের হার DADT দুইটা সমান, অর্থাৎ এই দুইটার অনুপাত কি হবে 1 ইকুয়াল টু 8πr, বা আর এর ভ্যালুটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 8π, এত একক। এটাই আমাদের অ্যান্সার। রেট অফ চেঞ্জের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, রেট অফ চেঞ্জের অঙ্কগুলো নর্মালি অন্য সব অঙ্কের থেকে অনেক সোজা হয়। এই অঙ্কটাও খুব সোজা, আর খেয়াল করে দেখো যে এই অঙ্কটায় আগের অঙ্কের থেকে একটা স্টেপ বেশি করতে হবে। এখানে বলা হয়েছে একটা পানি ভর্তি বেলুনের কথা, এবং সেই বেলুনটা দেখতে কেমন, সেই বেলুনটা দেখতে হচ্ছে একটা স্ফেরিক্যাল শেপ বা গোলক আকৃতির, তার ব্যাসার্ধ আমি ধরে নিলাম আর। তো বলা হলো যে এইটাতে একটা ফুটা করে দিয়েছি, প্রতি সেকেন্ডে 4 সেন্টিমিটার কিউব করে পানি বের হয়ে যাচ্ছে, এবং আস্তে আস্তে সেটা কি করছে, তার গোলক আকৃতিটা অপরিবর্তিত রেখে সংকুচিত হয়ে যাচ্ছে। তো যখন এর ব্যাসার্ধটা 8 সেন্টিমিটার, তখন তার পৃষ্ঠতল বা সারফেস এরিয়া হ্রাসের হারটা কত, এটা আমাদের বের করতে হবে, বা পরিবর্তনের হার কত। সো আমরা কি জানি, আমরা জানি v ইকুয়াল টু 4/3πr³। একটা গোলকের জন্য তার আয়তনের ফর্মুলা হচ্ছে এটা, এবং আরও একটা জানি, তার সারফেস এরিয়ার ফর্মুলাটা হচ্ছে 4πr²। তার পৃষ্ঠতল বা সারফেস এরিয়া S ইকুয়াল টু 4πr²। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি dVdr ইকুয়াল টু 4/3π ইন্টু 3r², মানে হলো 4πr²। S এটাকে যদি ডিফারেন্সিয়েট করি ds/dr, এটা কত চলে আসে 8πr। এখন আমরা একটা কাজ করি, তো আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে রাখি। আমাদের বৃদ্ধির হার দেয়া আছে কোনটা, আমাদের দেয়া আছে আয়তন বৃদ্ধির হার, আমাদের পৃষ্ঠতল বৃদ্ধির হার বের করতে হবে। তাহলে আমরা আর এর কোনো সম্পর্ক এই অঙ্কে নাই, মানে ডিআর এর কোনো সম্পর্ক নাই, যে এই ডিআরটা আমাদের কোনো কাজে লাগবে না, এটাকে আমরা বিদায় করার ব্যবস্থা করি। কীভাবে বিদায় করার ব্যবস্থা করব, 1 নম্বর সমীকরণকে যদি 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দেই, কি লেখা যায়, ডিভি ডিভাইডেড বাই ডিএস, এই ডিআর কাটা চলে যাবে, ইকুয়াল টু 4πr² ডিভাইডেড বাই 8πr। এখন পরের লাইনে ডিভি ডিভাইডেড বাই ডিএস, এটাকে লিখতে পারি ডিভিডিটি ডিভাইডেড বাই ডিএসডিটি, দেখো এটা লিখতে পারি। আর এখানে কাটাকাটি করলে কি হয়, আর ডিভাইডেড বাই 2, 4 এইটার সঙ্গে কেটে 2 হয়, পাই কাটা যায়, একটা আর কাটা চলে যায়। তো এখন আমরা আমাদের জানা ভ্যালুগুলো বসে, আমাদের কি কি ভ্যালু দেয়া ছিল, আমাদের দেয়া ছিল ডিভিডিটি রেট অফ চেঞ্জ অফ ভলিউম 4, ডিএসডিটি আমাদের বের করতে হবে, ইকুয়াল টু আর এর ভ্যালুটা আমাদেরকে কত দেয়া ছিল 8, আর ডিভাইডেড বাই 2। এইখান থেকে আমরা লিখতে পারি যে ডিএসডিটি ইকুয়াল টু 1 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। এই হলো আমাদের পৃষ্ঠতল হ্রাসের হার, অর্থাৎ যদি পানি প্রতি সেকেন্ডে বের হয়ে যায় 4 সেন্টিমিটার কিউব করে, তাহলে এর পৃষ্ঠতলটা প্রতি সেকেন্ডে 1 সেন্টিমিটার স্কোয়ার করে ছোট হতে থাকবে। প্রশ্নে তোমাকে জিজ্ঞাসা করা হলো যে একজন 6 ফিট লম্বা ব্যক্তি আছে, সে 15 ফিট উঁচুতে অবস্থিত একটা স্ট্রিট ল্যাম্পের দিকে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে, কত গতিতে, 3 ফিট পার সেকেন্ড গতিতে এগিয়ে যাচ্ছে, ভালো কথা। তো তার যে ছায়াটা, সেটার দৈর্ঘ্য কত বেগে পরিবর্তিত হচ্ছে। ফার্স্ট অফ অল, পুরো বিষয়টা বোঝার জন্য আমরা একটা ছবি আঁকবো। এইটা হচ্ছে স্ট্রিট ল্যাম্পের পজিশনটা, স্ট্রিট ল্যাম্পটা এখানে, মাটি থেকে তার উচ্চতা হলো 15 ফিট, একজন মানুষ আছে, তার উচ্চতা মাটি থেকে 6 ফিট। তাহলে এই লাইট থেকে তার মাথা পর্যন্ত যে লাইট রেটা আসবে, সেটাই তো তার ছায়াটা তৈরি করবে। তাহলে তার ছায়ার দৈর্ঘ্য হবে এইটুকু, আমি ধরে নিলাম তার ছায়ার দৈর্ঘ্য হলো y। আমি এই বিন্দু থেকে এই রেখার উপর একটা লম্ব অঙ্কন করি, এইটুকু 6 হইলে এইটুকুও 6, আর পুরোটা যেহেতু 15, তাহলে এইটুকু হলো 9। আমি ধরে নিই এই ব্যক্তি থেকে এই স্ট্রিট ল্যাম্পের গোড়া পর্যন্ত দূরত্ব হলো x, তাহলে এইটা x হইলে এটাও নিশ্চয়ই x হবে।
তাহলে এখানে খেয়াল করে দেখো যে দুটি সদৃশকোণী ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ, এটা এবং এটা। এই দুই সদৃশকোণী ত্রিভুজ থেকে আমি একটা কথা বলতে পারি যে y ডিভাইডেড বাই x, এইটা ডিভাইডেড বাই এইটা ইকুয়াল টু 6 ডিভাইডেড বাই 9। যেহেতু এরা সদৃশকোণী ত্রিভুজ, তাহলে y ইকুয়াল টু 2/3 ইনটু x। এখন আমি যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, dy dx ইকুয়াল টু 2/3 ইনটু 1, x কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়। এখন dy dt ডিভাইডেড বাই dx dt ইকুয়াল টু 2/3। এখন dy dt আমাদের বের করতে হবে যে ছায়ার বৃদ্ধি হার কত ডিভাইডেড বাই dx dt, লোকটার গতি কত তার পরিবর্তনের হার, dx dt টা কি তার বেগ, dx dt কত 3 ফিট পার সেকেন্ড ইকুয়াল টু 2/3। তার মানে dy dt ইকুয়াল টু 2/3 ইনটু 3 অর্থাৎ 2 ফিট পার সেকেন্ড। অর্থাৎ লোকটা ল্যাম্পের যত কাছাকাছি যাবে এটা আসলে দৈর্ঘ্য কত বেগে বৃদ্ধি পাবে না বলে আমরা পরিবর্তিত হবে লিখি। সো লোকটা ল্যাম্পের কাছে যত যেতে থাকবে এই গতি মেইনটেইন করে 3 ফিট পার সেকেন্ড গতি মেইনটেইন করে সে যদি ল্যাম্পের দিকে এগিয়ে যায় তাহলে তার ছায়ার দৈর্ঘ্য 2 ফিট পার সেকেন্ড করে পরিবর্তিত হবে। সে ল্যাম্পের দিকে এগিয়ে গেলে তার ছায়ার দৈর্ঘ্যটা ছোট হয়ে যাবে, 2 ফিট পার সেকেন্ড করে কমতে থাকবে। আর যদি সে ল্যাম্প থেকে দূরে চলে যায় তখন তার দৈর্ঘ্যটা 2 ফিট পার সেকেন্ড করে বাড়তে থাকবে। অর্থাৎ অঙ্কের ডেসক্রিপশনটা পড়ে তোমাদের কাছে অঙ্কটা যতটা কঠিন মনে হয়েছিল, অঙ্কটা কিন্তু মোটেও কঠিন না। তুমি যদি জাস্ট ছবিটা এঁকে ফেলতে পারো অঙ্ক তোমার কাছে একেবারে পানি পান্তা হয়ে যাবে। এবারে আরেকটা এক্সাম্পল দেখা যায় যে 1000 সেন্টিমিটার কিউব ধারণ ক্ষমতা সম্পন্ন একটা সিলিন্ডার আমাদের বানাইতে হবে। সেই সিলিন্ডার বানানোর জন্য ডিজাইনটা কেমন করতে হবে, যে তার হাইট কেমন রাখতে হবে, তার রেডিয়াস কেমন রাখতে হবে, রাখলে সব থেকে কম সংখ্যক মেটাল ব্যবহার করে আমরা এই সিলিন্ডারটা বানাতে পারবো। তাহলে ফার্স্ট অফ অল এটার ভলিউমের ব্যাপার বলা হচ্ছে ভি ইকুয়াল টু আমরা কি জানি পাই আর স্কোয়ার এইচ, এটা যে কোনো সিলিন্ডারের জন্য এটা অ্যাপ্লিকেবল। তো ভি কত এখানে 1000 ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ, এইচের ভ্যালুটা হচ্ছে 1000 ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। এরপর বলা হলো যে এর মেটাল সব থেকে কম ইউজ করতে হবে। যদি মেটাল আমি কম ইউজ করতে চাই সেটাতে আমার কোন জিনিসটা সেভ করতে হবে, যে তার সারফেস এরিয়াটা সব থেকে কম বানাইতে হবে। সারফেস এরিয়া মানে হচ্ছে তার সমগ্র তলের ক্ষেত্রফল যেটা। তাহলে সারফেস এরিয়া ইকুয়াল টু সিলিন্ডারের সারফেস এরিয়া কি থাকে, একটা কন্টেইনার যেহেতু তাহলে তার একটা সারাউন্ডিংয়ের যে বাহ্যিক যে সারফেস এরিয়াটা সেটা হলো 2 পাই আর এইচ, তার বক্রতলের যে ক্ষেত্রফলটা, প্লাস তার নিচে সার্কুলার শেপের একটা বটম থাকে আর উপরে একটা সার্কুলার শেপের ঢাকনা থাকে। তাহলে 2 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু আমি লিখতে পারি 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর ইন্টু এইচের জায়গায় আমরা লিখবো 1000 ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। পাই পাই কাটা আর একটা আর কাটা, তাহলে ইকুয়াল টু 2 পাই আর স্কোয়ার প্লাস 2000 ডিভাইডেড বাই আর। তাহলে এখান থেকে আমরা যদি ডিএস ডিআর এটা বের করতে চাই ইকুয়াল টু 4 পাই আর প্লাস 2000 ডিভাইডেড বাই আর। 1/r-কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই, 1/r-কে যখন আমরা ডিফারেন্সিয়েট করি তখন আমরা -1/r স্কোয়ার পাই, তাহলে -2000 ভাগ আর স্কোয়ার। যেহেতু এস এর পরিমাণটা সব থেকে ছোট হতে হবে তাহলে কি হবে, ডিএস ডিআর এই ভ্যালুটা কত হইতে হবে, 0 হইতে হবে। তার মানে 4 পাই আর ইকুয়াল টু 2000 ডিভাইডেড বাই আর স্কোয়ার, বা আর কিউব ইকুয়াল টু 2000 ডিভাইডেড বাই 4 পাই, মানে হলো 500 বাই পাই। এখান থেকে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু কিউবিক রুট অফ 500 বাই পাই, 5.42 সেন্টিমিটার। এখন এইচটা তাহলে কত হবে, 1000 ডিভাইডেড বাই পাই ইন্টু 5.42 তার উপর স্কোয়ার, ক্যালকুলেট করলে কত আসে 10.84 সেন্টিমিটার। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম যে যদি আমাদের এই সিলিন্ডারের ব্যাসার্ধটা আমরা এমনভাবে ডিজাইন করি যে ব্যাসার্ধটা 5.42 এবং তার উচ্চতাটা 10.84 সেন্টিমিটার হয়, তাহলেই আমি সব থেকে কম সংখ্যক মেটাল ব্যবহার করে এই কন্টেইনারটা বানাতে পারবো। এবারে সংখ্যা থেকে একটা এক্সাম্পল দেখো, দুটি সংখ্যার যোগফল যদি 7 হয় তবে তাদের গুণফলের সর্বোচ্চ মান কত। খুব সোজা একটা অঙ্ক। ধরো একটা সংখ্যা x আর একটা সংখ্যা y, তাহলে প্রশ্ন মতে
এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত 7, তাহলে ওয়াই ইকুয়াল টু কত 7 মাইনাস এক্স। আর তাদের গুণফল যদি আমি পি হিসেবে লিখি, প্রোডাক্ট ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই, তার মানে কত পি ইকুয়াল টু এক্স ইন্টু 7 মাইনাস এক্স, অর্থাৎ 7x মাইনাস এক্স স্কোয়ার। এখন ব্যাপার হলো কি যে এদের গুণফলের মানটাকে সর্বোচ্চ করতে হবে, পি এর মান ম্যাক্সিমাম হইতে হবে। তাহলে ম্যাক্সিমামের জন্য আমরা কি চিন্তা করব, ডিপি ডিএক্স এর ভ্যালু আমরা 0 করার চিন্তা করবো। আগে ডিপি ডিএক্সটা বের করে নিই। ডিপি ডিএক্স ইকুয়াল টু 7xকে ডিফারেন্সিয়েট করলে 7 মাইনাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x। যেহেতু আমরা পি এর সর্বোচ্চ মান বের করার চিন্তা করব, তাহলে ডিপি ডিএক্স এর মানটা কত হবে, সেটা হবে 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে x ইকুয়াল টু 7/2, অর্থাৎ x যখন 7/2 এর সমান হবে তখন এই পি এর মানটা সর্বোচ্চ হবে। তাহলে পি এর সর্বোচ্চ মান কত, 7x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 49/4। এটাই আমাদের গুণফলের সর্বোচ্চ মান। এই অঙ্কগুলো খুব সোজা হলেও এগুলোকে আন্ডার এস্টিমেট করো না। বিভিন্ন সময়ে এই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বা অন্তরীকরণের প্রয়োগ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্ন কিন্তু চলে আসে।